আমার স্ত্রী অনেকটা বুদ্ধি করেই আমার সাথে আমার মায়ের মধ্যে একটি সম্পর্কের ফাটল সৃষ্টি করে আমাকে মায়ের থেকে আলাদা করেছে। প্রথম দিকে আমি আমার মাকে ভুল বুঝে দূরে ঠেলে দিলেও পরবর্তীতে বুঝতে পারি পুরোটাই আমার স্ত্রীর একটা চাল। আমার স্ত্রী রাইসা কিন্তু এতটাও বুদ্ধিমতী মেয়ে নয় যে সে আমাকে এতটা সহজেই মায়ের কাছ থেকে আলাদা করতে পারবে। তাহলে ওর এই চালবাজির পিছনে কে কলকাঠি নেড়েছিল? বিষয়টা আমি বুঝতে পারি মায়ের সংসার থেকে আলাদা হওয়ার 1 বছর পর। প্রতিদিনই অফিসের কর্মব্যস্ততা কাটিয়ে যখন ঘরে ফিরি তখন ক্লান্ত শরীরটাকে বিছানায় এলিয়ে দিতেই আমার প্রতি রাইসার যত্ন আত্মি পুরো দমে ফুটে ওঠে। বিয়ের পর থেকেই ওর এরকম কেয়ারনেস দেখে ভেবেছিলাম আমি সত্যিই এক ভাগ্যবান পুরুষ। কিন্তু এই কেয়ারনেস নামক মায়াজালের ফাঁদে ফেলেই যে ও আমার বাবা মা এবং আত্মীয় স্বজনদের কাছ থেকে আমাকে দূরে সরিয়ে দিতে চায় সেটা বুঝতে আমার অনেকটা সময় পেরিয়ে গিয়েছিল। সেদিন যখন চালাকি করে রাইসার অজান্তেই ওর মোবাইলের কল রেকর্ডটি অন করে দিই তখন ভিতরের কথাগুলো শুনে মুহূর্তেই আমার মাথা গরম হয়ে যায়। কারণ আমার পরিবারের সাথে আমার সম্পর্কচ্ছেদের মূল কারিগর ছিলেন স্বয়ং আমার শাশুড়ি নিজেই। সেদিনের কল রেকর্ডের কথাগুলো শুনে বুঝতে পারি আমার শাশুড়ি আমার স্ত্রীকে বোঝাচ্ছেন কিভাবে নিজের স্বামীকে নিজের মায়াজালে আটকে ফেলে পরিবার থেকে দূরে সরানো যায়। কিন্তু এত কিছুর প্রমাণ পাওয়া সত্ত্বেও আমি রাইসাকে কিছুই বুঝতে দিইনি। কারণ দোষটা তো মূলত আমারই। আমি যদি স্ত্রীর প্রতি বেশি গুরুত্ব দিয়ে বাবা মাকে ছোট না করতাম তাহলে আজ আমি নিজের সাথে এই কলঙ্ক বয়ে বেড়াতাম না। দীর্ঘ 6 মাস পর মায়ের সাথে দেখা করতে এসেছি। এর আগে এসেছিলাম শুধুমাত্র বাবার মৃত্যুর 1 বছর পূর্তি উপলক্ষে মিলাদের জন্য। সত্যি বলতে রাইসাকে অতিরিক্ত বিশ্বাসের দরুন ওর কথায় মায়ের প্রতি আমার মনে এতটাই প্রকট ঘৃণা জন্মেছিল যে বাবার মিলাদের দিনের রাতটুকু থেকে পরদিনই কর্মস্থলে ফিরে এসেছিলাম। কিন্তু আজ মনে হচ্ছে মায়ের সাথে করা এমন অবিচার একজন নিকৃষ্ট সন্তান বই কি কেউ করতে পারে না। মা আমাকে বাড়িতে ঢুকতে দেখে অবাক হলেন না, বরং নির্লিপ্ত ভঙ্গিতে নিজের কাজ করে যাচ্ছেন। আমাদের বাসার কাজের মেয়ে ময়না আমাকে দেখেই দৌড়ে এসে উৎফুল্ল কণ্ঠে বলল, ভাইজান, আপনি এতদিন পর বাড়িতে আইছেন? আহেন, ঘরে আহেন। কিন্তু ভাবি কই? ভাবিরে তো দেখতেছি না। আমি খানিকটা মুচকি হেসে বললাম, তোর ভাবির এ বাড়িতে আসতে ভালো লাগে না, তাই আসেনি। ওসব বাদ দে, চল ভিতরে চল, আর এই তরকারি আর মাছগুলো ভিতরে নিয়ে যা। আমার কথা শুনে মুহূর্তেই ময়নার হাসজ্জ্বল মুখখানি চুপসে গেল। কোনো কিছু না বলেই সে বাজারগুলো ভিতরে নিয়ে চলে গেল। বসে আছি মায়ের মুখোমুখি। মুখে কোনো কথা নেই আমার। কিছু বলতে গেলেও যেন অদৃশ্য কোনো এক শক্তি আমাকে কথা বলতে বাধা দিচ্ছে। কিভাবেই বা এমন পাপী এক সন্তান তার মায়ের কাছে ক্ষমা চাইবে? আমার ইতস্তত ভঙ্গিমা দেখে মা বলে উঠলেন, কিছু বলার থাকলে বল, আমার অনেক কাজ পড়ে আছে। মায়ের এমন কথায় আমার বুকের মাঝে কিছুটা ছ্যাঁত করে উঠল। নীরবতা ঠেলে বললাম, মা, আমি আসলে আমার বউকে চিনতে পারিনি। ও যে এরকম অভিনয় করে তোমার আর আমার মধ্যে একটা দেয়াল হয়ে দাঁড়াবে তা আমার ভাবনাতেই ছিল না। আজ আমি বুঝতে পেরেছি এসবের পিছনে একমাত্র হাত আমার শাশুড়ির। ওই মহিলার জন্যই এত কিছু হয়েছে। আমার কথা শুনে মা ভাঙা গলায় বললেন, ভেবেছিলাম তুই একমাত্র ছেলে হিসেবে তোকে বিয়ে করিয়ে বউসহ ঘরে রাখবো। সে আশা হয়তো আল্লাহ পূরণ করেননি ঠিকই, তবে এখন আমি একা থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছি। আমার সাথে এখন আর কাউকে না থাকলেও চলবে। যেই ছেলে বউয়ের কথায় মাকে ভুল বোঝে সেই ছেলের সান্নিধ্যের দরকার নেই আমার।
এই বলেই মা শাড়ির আঁচলখানা দিয়ে নিজের চোখ দুটো ঢেকে ফেললেন। সন্তানের প্রতি কতটা অভিমান জমলে একজন মা এমন কথা বলতে পারেন, সেটা এই মুহূর্তে আমি আমার মাকে দেখেই অনুধাবন করতে পারছি। রাইসা দরজাটা খুলেই আমার সাথে মাকে দেখে হতভম্ব হয়ে গেল। হয়তো ভাবতে পারেনি এ মুহূর্তে মাকে নিয়ে ওর সামনে উপস্থিত হব। ওর কৌতূহলের রেশ কাটাতে আমি নির্লিপ্ত স্বরে বলে উঠলাম, আজ থেকে মা আমাদের সাথে থাকবে। তুমি পশ্চিম দিকের রুমটা গুছিয়ে ফেলো। মা, ভিতরে আসো। এই বলেই রাইসাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে মাকে নিয়ে ভিতরে প্রবেশ করলাম। ইদানিং রাইসার মাঝে আমার প্রতি আগের কেয়ারিং ভাবটা একদমই দেখতে পারছি না। উল্টো সময় পেলেই ভিন্ন কথায় আমাকে মায়ের দোষ ত্রুটি বলার চেষ্টা করে। বিয়ের পর ওর এমন কথাবার্তার মর্ম বুঝতে না পারলেও এখন বেশ ভালোভাবে এবং স্পষ্টতেই আমি সব কিছুই বুঝতে পারি। কিন্তু তবুও আমি আমার স্ত্রীকে এসব কিছু কখনোই বুঝতে দিইনি, কারণ নারী জাতি আর কিছুতে অভিজ্ঞতালব্ধ না হলেও পুরুষ জাতিকে প্যাঁচে ফেলতে বেশ অভিজ্ঞ। আর শাশুড়ির কল্যাণে আমার স্ত্রীর মাঝে যে সেই অভিজ্ঞতাটুকু আছে, সেটা আমি এখন বেশ ভালোভাবেই আঁচ করতে পারছি। আজ হঠাৎই আমার স্ত্রীকে গম্ভীর কণ্ঠে বললাম, তোমার প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে নাও, আজ আমরা শ্বশুর বাড়িতে বেড়াতে যাব। আমার কথায় সে কিছুটা অবাক হলো, কেননা বিবাহ পরবর্তী জীবনে এই প্রথম আমি শ্বশুর বাড়িতে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছি। এর আগে আমার স্ত্রী হাজারবার বলেও আমাকে তার বাপের বাড়িতে যাওয়ার জন্য রাজি করাতে পারতো না, কেননা একান্ত কোনো প্রয়োজন ছাড়া কখনোই আমি শ্বশুরবাড়ির ধুলো পায়ে লাগাইনি। বসে আছি সোফায় আমার শ্বশুরের মুখোমুখি। আমার মাও আমাদের সাথে এ বাড়িতে আসাতে আমার শাশুড়ি যে খুশি হননি, সেটা তার গম্ভীর মুখখানা দেখেই বুঝতে পেরেছিলাম। নীরবতা ঠেলে আমার শ্বশুর আব্বা বেশ উৎসুক কণ্ঠে বলে উঠলেন, তা বাবা, কখনো তো তোমাকে জোর করেও আমাদের বাড়িতে আনা যায় না, তাহলে আজ কি মনে করে এলে? আমি কিছুটা রহস্যময় হাসি দিয়ে বললাম, আপনি তো জানেনই আমি কোনো প্রয়োজনীয় কাজ ব্যতীত এখানে আসি না, সুতরাং আজকের কাজটা অন্যান্য কাজের চেয়ে একটু বেশিই গুরুত্বপূর্ণ। হয়তো এই কাজের জন্য কোনো পুরুষ শ্বশুর বাড়িতে আসে কিনা সন্দেহ, তবে আমি আজ আসতে অনেকটাই বাধ্য হলাম। আমি জানি রাইসাকে বাড়িতে ফিরিয়ে না আনা পর্যন্ত আমার মা এক লোকমা ভাতও মুখে নেবে না। তবে এই ধরনের শাশুড়ি আর মেয়েদের যদি একটা শিক্ষা দেয়া না হয় এবং সমাজের মাঝে তাদের মুখোশগুলো উন্মোচন করা না হয়, তবে তাদের কারণে হাজারো যুবক মাতৃ ছায়াতল থেকে বিচ্যুত হবে এবং মায়েরা হারাবে নিজের প্রতি সন্তানের সম্মান প্রদর্শনের প্রতিচ্ছবি। মাঝে মাঝে পুরুষদেরও এমন কিছু চাল খাটাতে হয়, নয়তো স্ত্রীরা চড়ে বসবে সিংহাসনের সুউচ্চ পর্যায়ে, যেটা কখনোই কাম্য নয়।